সুপ্রিম কোর্টের রায় হলো, হাইকোর্টের রায়ে যে রায় ছিল তার উপরে স্টে হলো না, বরঞ্চ সকল শিক্ষক আবার ফিরছে। প্রথমেই জেনে নেব কেমন লাগছে। না, আমাদের 16ই জুলাই 2024 পর্যন্ত আমাদের কিছুটা স্বস্তি, অর্থাৎ আমরা চাকরিটা আমাদের বহাল রইল। কিন্তু আজকের আমি 18 দিন পর বাড়ি ফিরব একটা বিশাল কপালে চিন্তার ভাঁজ নিয়ে। কারণ সেখানে যারা অযোগ্য, অর্থাৎ সিবিআই যে লিস্টটা দিয়েছে, একটা পরিসংখ্যান দিয়ে সংখ্যাত বলেছে, এবং এসএসসি যে হাইকোর্ট 12 বার যাদের কাছে তথ্য চেয়েছিল, কিন্তু সেই এসএসসি সেই তথ্য দিতে অস্বীকার করে, যার জেরেই তো এই 2016 সালের প্যানেলটা বাতিল হয়ে যায়। যার জেরে আমরা যারা যোগ্য, নিজের মেধায় চাকরিটা পেয়েছি, কাউকে ঘুষ দিইনি, এসএসসির কাছে কোনো অভিযোগ নেই, কারো সিবিআই কোথাও কোনো অভিযোগ নেই। আমরা দিশেহারা হয়ে অনশন করছিলাম 6 দিন, সাথীরা আন্দোলন করছিল, সংগ্রামী যৌথ মঞ্চ যোগ্য চাকরিহারাদের হয়ে মামলা লড়ছে সুপ্রিম কোর্টে। সেই এসএসসি সুপ্রিম কোর্টে বলল, হ্যাঁ আমরা যোগ্য, এবং যারা দুর্নীতির সুবিধা পেয়েছে, এই দুটো, যারা নিজের মেধায় পেয়েছে আর যারা দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি, তাদের লিস্ট দেবে। তারা বলেছে যে 9-10-এ 8.5% দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছে, 11-12 একাদশ দ্বাদশ শ্রেণীতে 14.7% দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছে, এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি তাতে তো প্রায় 50% বলাই চলে, 40-এর উপর, মানে ভাবা যায়। তারা বলেছে যে আমরা এই তথ্য পরিসংখ্যান দেব। আসলে এটা কেন বলেছেন? কারণ যে ছলচাতুরি এ রাজ্যের সরকার, এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট এবং এসএসসি, মুখ্যমন্ত্রী কেন বললাম, কারণ আপনারা তো জানেন এই আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, তার অঙ্গুলি হেলন ছাড়া গাছের একটা পাতাও নড়েও না, চড়েও না, কথাও বলে না। সুতরাং সেই এসএসসি অবশেষে বুঝেছে যে সুপ্রিম কোর্টে আমাদের আর রক্ষে নেই, কারণ বাংলার মানুষ জেগে গেছে। ঘরে ঘরে এই যে নিজের মেধায় যে চাকরি পেয়েছে মাস্টারমশাই দিদিমণিদের, তাদের তীব্র চিৎকার আর্তনাদ প্রতিটা ঘরে মানুষের কাছে পৌঁছে গেছে যে এই বাংলায় আসলে কি চলছে। এ রাজ্যের যারা নিজের মেধায় চাকরিটা পেয়েছে, যারা মহান যে পেশা শিক্ষকতা, সেটা নিজের জীবনে বেছে নিয়েছে হৃদয়ের সাথে, সুতরাং তাদের সাথে যে বঞ্চনা করছে এ রাজ্যের সরকার, এবং এ রাজ্যেরই অধীনে স্কুল সার্ভিস কমিশন, যারা এই শিক্ষা দপ্তর, যারা আমাদের অ্যাকচুয়ালি নিয়োগকর্তা, তারা যে কি বঞ্চনা করছে, এবং এটা দেশব্যাপী সারা ভারতবর্ষের মানুষ জানছে, জেনে গেছে যে কি হচ্ছে পশ্চিমবাংলায়, কি চলছে শিক্ষকদের নিয়ে, তাদের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলছে সেই রাজ্যেরই সরকার, যারা এদেশের সংবিধানকে শপথ নিয়ে আসলে তারা মুখ্যমন্ত্রী হয়েছে, ক্যাবিনেট মিনিস্টার হয়েছে। সুতরাং এই সরকারের মুখ পুড়েছে এবং এসএসসির মুখ পুড়েছে। এই সমস্ত চাপ, আমাদের অনশন, আপনারা জানেন এ রাজ্যের যে মিডিয়া, তারা কিভাবে এই বিষয়টাকে তুলে ধরেছেন যে সত্যি বঞ্চনা হচ্ছে, আর মানা যায় না। এই গোটা চাপ, এবং দেশের প্রধান বিচারপতি এবং তার যে বেঞ্চ, তাদের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি। মহামান্য সুপ্রিম কোর্ট, আমরা কাউকে ঘুষ দিইনি, আমরা র্যাঙ্ক করিনি, প্যানেল উত্তীর্ণ হয়ে আমরা চাকরিটা নিইনি, আমাদের নামে এসএসসির কাছে কোথাও অভিযোগ নেই, সিবিআইয়ের কাছে অভিযোগ নেই। মহামান্য আমাদের দেখুন, আপনাদের কাছেই সমস্ত তথ্য রয়েছে। সুতরাং সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ আমরা করতে পেরেছি। আপনারা দেখেছেন গতকাল সারা দিন ধরে এই বিষয়টা চলেছে। প্রধান বিচারপতি, ডিভিশন বেঞ্চ, তারা বুঝতে পেরেছে যে আসলে পশ্চিমবাংলায় একটা সংগঠিত দুর্নীতি হয়েছে। সুতরাং ন্যায়ের স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে, এই দেশের স্বার্থে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। বিদ্যালয়ে একাদশ দ্বাদশ শ্রেণীতে ভর্তি করানোর মাস্টারমশাই নেই। আপনারা দেখেছেন বিভিন্ন নোটিশ দিয়েছে বিভিন্ন স্কুলে, বিজ্ঞান বিভাগে পড়ানোর মাস্টারমশাই নেই, একেই ভেঙে পড়েছে। আমি যে একজন জীবন বিজ্ঞানের শিক্ষক, আমার বিদ্যালয়ে আমি একমাত্র জীবন বিজ্ঞানের শিক্ষক। সুতরাং আমি যদি নিজের মেধায় পাওয়া সেই যোগ্য চাকরিটা হারাই, আমার বিদ্যালয়ে সেই অসহায় সাধারণ খেটে খাওয়া মেহনতি ঘরের সন্তান, যারা কারি টাকা দিয়ে ওই বেসরকারি বিদ্যালয়ে পড়াশোনা করার খরচ বহন করতে পারবে না, তাদের অবস্থাটা কি হবে? সুতরাং এই অবস্থা সারা পশ্চিমবাংলায়। এর থেকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টের কাছে আমরা আপিল করেছি।
তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, তারা বিষয়টা গভীরতার সাথে ভাবছেন, যে জন্যই 16ই জুলাই পর্যন্ত কেসটা স্টে করেনি, কেসটাকে পরবর্তী শুনানি বলেছে, চাকরিটা আমাদের বহাল রইল। এখানে একটা আমার প্রশ্ন রয়েছে যে আপনিও স্কুলে ফিরছেন, এই অযোগ্য যারা মেনে নিল এসএসসি তারাও কিন্তু স্কুলে ফিরছে। আমি বলছি কাদের হাতে আপনার বাড়ির ছেলেমেয়েরা পড়বে? যদি অযোগ্য হয়ে থাকে, যদি র্যাঙ্ক জাম্প হয়ে থাকে, যদি অন্য কোনোভাবে হয়ে থাকে, সেই নিয়োগটাও যদি তাদের হাতে গিয়ে সেই ছাত্ররা পড়ে, কি অবস্থা দাঁড়াবে সমাজ? হ্যাঁ, এখানেই তো কথা। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ 468 দিন ধরে এই দুর্নীতির বিরুদ্ধেই লড়াইটা চালিয়ে আসছি। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ দুর্নীতিহীন স্বচ্ছ নিয়োগের দাবিতেই লড়াইটা করছি, এবং আমাদের প্রিয় কনভেনার মাননীয় ভাস্কর ঘোষ, অনিরুদ্ধ ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ মণ্ডল সহ যখন আমাদের চাকরিটা চলে গেছে, তারা আমাদের কথা দিয়েছিল যে সমস্ত যোগ্য যারা নিজের মেধায় চাকরি পেয়েছেন তাদের স্বার্থ সুনিশ্চিত করার জন্য সমস্ত শক্তি দিয়ে আমরা লড়াই করব। যে প্রশ্নটা আপনি করলেন যে যারা এই যে পরিসংখ্যান দিয়েছে, যারা কারা দুর্নীতির সুবিধা পেয়ে আদৌ চাকরিটা নিয়েছেন, তাহলে তারাও তো বিদ্যালয়ে যাবে। আমরা বাংলার মানুষকে ভাবার জন্য অনুরোধ করব, দেখুন আপনাদেরও ভাবার সময় এসেছে, আপনার সন্তানটাকে কোন অযোগ্য মাস্টারমশাইরা কী শিক্ষা দেবে? কারণ আমরাই তো ছোটোবেলায় পড়েছি এই দেশ ও জাতির মেরুদণ্ডটা তৈরি করে এই একজন সুশিক্ষক। সুতরাং আপনাদেরই এই যে আমাদেরই রাজ্যে বিভিন্ন বিদ্যালয়ে কিন্তু দেখবেন ওই যে অযোগ্যরা কিন্তু বসে আছে। আপনারা সজাগ থাকবেন, কাদের স্বার্থে? আপনাদের সন্তানদের স্বার্থে, আপনাদের সন্তানের আগামী দিনের ভবিষ্যতের স্বার্থে। যে কথাটা আমি বলছিলাম, সংগ্রামী যৌথ মঞ্চ অঙ্গীকারবদ্ধ হয়েছে এই রাজ্যটা যেভাবে ধীরে ধীরে অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে, সেই অন্ধকার থেকে বাঁচানোর যে লড়াই, শ্রমিক কৃষকের ঘামের মূল্য ফিরিয়ে দেওয়ার যে লড়াই, এই রাজ্য সরকার ওই যে ডিএর আন্দোলন বলে আপনারা জানেন যে এই রাজ্যে সরকারি কর্মচারী শিক্ষক যারা দীর্ঘদিন ধরে নিজের হকের পাওনা, কোনো কারোর টাকা নয়, নিজের হকের পাওনা, সেই ডিএটা এই সরকার আত্মসাৎ করে রেখেছে। মেলা খেলা মৎসব কী সব করে বেড়াচ্ছে আপনারা জানেন। সুতরাং সংগ্রামী যৌথ মঞ্চের যে জন্মই হয়েছে দুর্নীতির বিরুদ্ধে। আমরা অনশন গতকাল প্রত্যাহার করেছি এই বিষয়গুলো নিয়ে। আগামী 16ই জুলাই পর্যন্ত আপনাদের মিডিয়ার মাধ্যমে দর্শকদের আমরা জানাতে চাই, আমরা কিন্তু রাস্তায় আছি, রাস্তার আন্দোলনে আছি, আমরা কোনো হোয়াটসঅ্যাপ বিপ্লবী নই। সুতরাং আপনারা দেখবেন এই এসএসসি, যেহেতু ওটা সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, সব বিষয়ে আমাদের মন্তব্য করা সাজে না। সুতরাং আপনারা দেখবেন এই এসএসসি আমাদের আন্দোলনের চাপে পড়ে অবশেষে কিন্তু বাধ্য হবে এই যে যোগ্য এবং অযোগ্য যাতে কোনো রকম ভুল না থাকে আগামী দিনে, যাতে কোনো একজন শিক্ষক আবার এরা যাতে ফন্দি করতে না পারে, এই দেখো এই অযোগ্য শিক্ষক ছিল, সেটা আমরা সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আবেদন থাকবে। এবং এই এসএসসির প্রতি তো আমাদের কোনোই আস্থা নেই। কেন আস্থা নেই? কারণ এই এসএসসি সুপ্রিম কোর্টে এমনি বলেনি, একটা দীর্ঘ চাপে পড়ে বলেছে। সুতরাং সেই চাপ, সেই সারাশির চাপ, লড়াই, সংগ্রাম, আন্দোলন, এসএসসি ঘেরাও, ওই যে আমাদের সভা চেয়ারম্যান রয়েছেন তার কাছে বারে বারে আমরা যাব যে মহাশয় আপনার সাথে আমাদের কোনো বিরোধ নেই, আমরা যারা নিজের মেধায় চাকরিটা পেয়েছি আমাদের অবিলম্বে বিদ্যালয় শিক্ষার স্বার্থে এই আমাদের স্কুলে পাঠান। আর যারা অযোগ্য না, আমি আপনাকে একটা সংশোধন করে দিই, এসএসসি কিন্তু বলেছে, এসএসসির আইনজীবী বলেছেন যে আমরা কিন্তু কোনো দুর্নীতি করে যারা চাকরি পেয়েছেন তাদের পাশে থাকবো না। সুপ্রিম কোর্ট যেহেতু বিষয়টা বিচারাধীন, তাই অযোগ্যরাও টেকনিক্যাল কারণে বিদ্যালয়ে যাচ্ছেই। সে প্রসঙ্গে আমি যে আবেদনটা করলাম, রাজ্যের মানুষ আপনারা খেয়াল রাখবেন আপনাদের বিদ্যালয়ে কোন সেই অযোগ্য মাস্টারমশাইগুলো, এটা আপনাদের দৃষ্টি রাখার জন্য বলছি, আপনাদের সন্তানের জন্য আমাদের সমাজের জন্য। আমার শেষ প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন থাকবে। তৃণমূলের মুখপাত্ররা পরিষ্কার রে করে রাস্তায় নেমেছে এবং বলছে যে এটা গোটা মানুষের ক্যান্সার হলে মাথায় বা কোনো অংশে, একটি অংশে, তাহলে সেই অংশটা কাটতে হয়, গোটা অংশ কেটে ফেলা যায় না। সেই কারণেই কিন্তু এক পক্ষ তৃণমূল যোগ্য অযোগ্য কারোর পক্ষেই দাঁড়াচ্ছে না, সিবিআই হেফাজত যাতে আটকানো যায় সেই জন্য, কিন্তু পরিষ্কারভাবে বলছে গোটা অংশ কেটে ফেলেছে। এই হলো আসল বিষয়। তৃণমূলের মুখপাত্ররা কিন্তু এইভাবে ডিফেন্ডটা করে। হ্যাঁ, আসলে আমরা কোনো দলের, সে সিপিএম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস যা আছে,
কারো কোনো দলের কথা আমরা কন্ট্রাডিক্টরি করতেও চাই না। আমাদের সাথে আমরা যারা সংগ্রামী যৌথ মঞ্চের সৈনিক হিসাবে নিজেদের পরিচয় দিই, আমাদের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই। তবে যে প্রশ্নটা আপনি করলেন যে তারা যোগ্যদেরও পাশে নেই, অযোগ্যদেরও পাশে নেই, দেখবেন এ রাজ্যের সরকার কোনো যোগ্য চাকরিহারাদের পাশে নেই। কেন বলছি? তথ্য দিয়ে বলছি। 29 এপ্রিল সুপ্রিম কোর্টে প্রথম যখন হিয়ারিং হয়, এই সরকার তার ক্যাবিনেট এবং মুখ্যমন্ত্রীকে বাঁচাতে চেয়েছিল। যে সুপার নিউমেরির পোস্ট যেটা ক্রিয়েট করেছিল, ওই যে ঘুষের বিনিময়ে যাদের চাকরি দিয়েছে, তারপর আমার ভাইয়েরা ওই যে ইমরান যে আন্দোলন চাকরি নিজের হকের চাকরিটা চাইতে চাইতে অবশেষে স্ট্রোক করে মারা গেল, সেই আমার ভাইয়েরা চাকরিটা পেত। সেই যে সুপার নিউমেরিক পোস্ট, সেটা হাইকোর্ট বলে দিয়েছে অসাংবিধানিক। হাইকোর্ট বলছে মুখ্যমন্ত্রী যে কাজটা করেছে, এ রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার যে ক্যাবিনেট যে কাজটা করেছে সেটা সম্পূর্ণ অসাংবিধানিক। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সংবিধানকেই শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। সুতরাং তারা এইসব বলছেন, রাজ্যের ওই যারা বলছেন যে যোগ্য অযোগ্য কারো হয়ে বলছে না, দেখবেন সুন্দর করে বলছে তারা চাকরিহারাদের পাশে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ব্র্যাকেটের তলায় লেখাটা আপনারা হয়তো মিস করেছেন, তলায় লেখা আছে হ্যাঁ, যারা ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছে, যারা নেতাদের টাকা দিয়ে চাকরিটা কিনেছে, তাদের পাশে রয়েছে এই সরকার, এই নেতামন্ত্রীরা। কারণ আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি, ভাইরা, দাদারা, মাস্টারমশারা, যারা আপনারা ঘুষের বিনিময়ে চাকরিটা নিয়েছেন, আপনারা সিবিআইয়ের কাছে অবিলম্বে জানান আপনারা ঘুষটা কাকে দিয়েছিলেন, কোন নেতামন্ত্রীকে ঘুষটা দিয়ে আপনারা চাকরিটা কিনেছিলেন। আপনারা অবিলম্বে সেটা বলবেন, আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে। সুতরাং আমরা কোনো অযোগ্য, সে যদি আমিও হই, যে যদি কে চাকরি চুরি করেছে, দুর্নীতির আশ্রয় নিয়ে শিক্ষকতার মতো একটা পেশা চুরি করেছে, আমরা কখনোই তাদের পাশে নেই, কোনো দিন থাকবো না। আর যে কথাটা আবারও মেনশন করে দিলাম, কোনো রাজনীতির দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সংগ্রামী যৌথ মঞ্চের জন্মই হয়েছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য। সুতরাং সকল যোগ্য চাকরিহারাদের বলবো আপনাদের মিডিয়ার মাধ্যমে যে আপনারা এতক্ষণে অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝেছেন আসলে এই রাজ্যে একমাত্র যোগ্য চাকরিহারাদের পাশে যদি কেউ সত্যিকারে থেকে থাকে, তা হচ্ছে একমাত্র সংগ্রামী যৌথ মঞ্চ। আপনারা সুপ্রিম কোর্টে শুনেছেন, কারণ আমাদের অবস্থার একেবারে পরিষ্কার। কোনো ঘুষ দিয়ে যার নামে কোথাও কোনো অভিযোগ আছে, তারা যেন সংগ্রামী যৌথ মঞ্চে পিটিশনার না হন। সুতরাং আমরা কেবল যারা নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছেন, যাদের ওএমআর শিটের সামনে দাঁড়ানোর সৎসাহস আছে, আমরা শুধু তাদের জন্যই লড়ছি। কারণ আমি নবম দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের একজন শিক্ষক, আমার নিজের ওএমআর শিট আছে। যারা 11-12-এর শিক্ষক শিক্ষিকা, তাদের ওএমআর শিট রয়েছে। এবং গ্রুপ সি, গ্রুপ ডি সব এসএসসির কাছে রয়েছে। এসএসসি মিথ্যে কথা বলছে। আপনারা দেখবেন আগামী 16ই জুলাই এসএসসি সব প্রকাশ করবে। আমরা রাস্তার আন্দোলনের তৈরি নিচ্ছি। প্রয়োজন হলে কালীঘাট অবরোধ হবে, প্রয়োজন হলে নবান্নের সামনে বিক্ষোভ হবে। সমস্ত আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আজকে যখন আপনি আমার ইন্টারভিউটা নিচ্ছেন, সেই সময় আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্ম জয়ন্তী পালন করছি। যে লাইনটা দিয়ে আমি শেষ করব, চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শির। সুতরাং আমাদের শির উঁচুই রয়েছে। সুতরাং আমরা দুর্নীতি করিনি, দুর্নীতির সাথে জীবনের কোনো দশাতেই আমরা আপোষ করিনি। সুতরাং আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি, এই দেশ, এই বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি, তার ডিভিশন বেঞ্চ, আমরা আশা করি যোগ্য চাকরিহারারা আমাদের স্বার্থ সুনিশ্চিত করবে। আমরা চাকরিটা ফিরে পাবো, আমরা আবার বিদ্যালয়ে যেতে পারবো, আমরা আবার ছাত্রছাত্রীদের সেবা করতে পারবো। এই অধিকারটা এই রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা সুনিশ্চিত করুক। সর্বোপরি এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তার কাছেও আমাদের আবেদন থাকবে। আপনি তো বলছেন সবাই দাঁড়িয়ে যে 10 লক্ষ শূন্য পদে আপনি নিয়োগ দেবেন। এর আগে তো আপনার নেতামন্ত্রীরা বলছিল কোনো শূন্য পদই নেই। আমি বলছি আপনি যদি সত্যিই চান যে নিয়োগটা হোক, এই যে আমাদের 25,753 জনের চাকরি গেছে, 25,753 জনের চাকরি গেছে, আপনি তাদের মধ্যে যারা যোগ্য নিজের মেধায় পেয়েছে, দিদি
রাজনীতি অনেক হয়েছে, আমরা কোনো রাজনীতি শিকার হতে চাই না। আমাদের ব্যাকগ্রাউন্ডটা খুঁজে দেখুন, কোনো রাজনীতি নেই দিদি, কোনো দলের সাথে যুক্ত নেই। সুতরাং দিদি, আমরা শিক্ষকতা পেশায় থাকতে চাই, আমাদের সেই পেশায় ফিরিয়ে দিন। আপনার যে ওই শিক্ষা দপ্তর এসএসসি, তাদেরকে বলে দিন আমরা যারা নিজের মেধায় পেয়েছি আর যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, সত্যিকারে একটা লিস্ট করে আমাদের বাঁচান, পশ্চিমবঙ্গকে বাঁচান, আমাদের পরিবারগুলোকে বাঁচান। কারণ আমাদের পরিবারে 4 জন 5 জন 6 জন 7 জন সদস্য রয়েছে, বৃদ্ধ বাবা মা রয়েছে, আমার মাও দীর্ঘদিন ধরে অসুস্থ। সুতরাং এই সমস্ত কিছুর স্বার্থে আমাদেরকে বাঁচান। আমরা দুর্নীতির সাথে কোনো দিন কোনো অবস্থায় আপোষ করিনি আর ভবিষ্যতেও করব না। নমস্কার।